হ্যালো, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম কোশ্চেনটি হলো, হলিমপুর তাম্রপট পাল বংশের কোন রাজার সমর কীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে? দেবপাল, রামপাল, ধর্মপাল, প্রথম মহিপাল। তাহলে হলিমপুর তাম্রপট পাল বংশের দেবপালের, দেবপাল রামপাল, ধর্মপাল, না প্রথম মহিপাল? তাহলে ধর্মপালের সম্পর্কীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে। তার রাজত্বকাল ছিল 777 থেকে 810 খ্রিস্টাব্দ। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে সংবিধানের ব্যাখ্যা করার চূড়ান্ত কৃতিত্ব কার কাছে আছে? রাষ্ট্রপতি, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী। তার সংবিধানের ব্যাখ্যা করার চূড়ান্ত কর্তৃত্ব আছে সুপ্রিম কোর্টের। সংবিধানের কোনো ধারার অর্থ বা প্রয়োগ নিয়ে বিরোধ দেখা দিলে সুপ্রিম কোর্ট তার চূড়ান্ত ব্যাখ্যা প্রদান করে এবং একে অসাংবিধানিক করার ক্ষমতা রাখে। সুপ্রিম কোর্টের এই ক্ষমতা সংবিধানের মৌলিক কাঠামো আইনের শাসন বজায় রাখতে সাহায্য করে। ভারতের সংবিধান ব্যাখ্যা করার চূড়ান্ত কর্তৃত্ব বা অভিভাবক হলো সুপ্রিম কোর্ট। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে মাকড়সার রেচনাঙ্গের নাম লেখো। সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি, নেফ্রিডিয়া, ম্যালেপিজিয়ান নালিকা। তা মাকড়সার রেচনাঙ্গের নাম হলো মাকড়সার মাকড়সার প্রধান রেচনাঙ্গের নাম হলো ম্যালপিজিয়ান নালিকা। এছাড়াও শরীরে কক্সাল গ্রন্থি নামক এক জোড়া রেচনাঙ্গ থাকে, যা শরীরের বজ্র পদার্থ নিঃসরণে সাহায্য করে। তাহলে এটি হলো মাকড়সার রেচনাঙ্গের নাম লেখো। তাহলে তাহলে এখানে প্রধান রেচনাঙ্গ বলেছে, তাহলে এখানে হবে ম্যালপিজিয়ান টিউবলিস। ম্যালপিজিয়ান টিউব হলো প্রধান, এখানে নালিকা বলেছে, নালিকাটা হবে না। ম্যালপিজিয়ান নালিকা প্রধান রেচনাঙ্গ, ম্যালপিজিয়ান নালিকা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে বর্তমানে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী হলো ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণব, এস জয়শঙ্কর, নীতিন গডকরি। তা বর্তমানে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী হলেন অশ্বিনী বৈষ্ণব। তিনি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য এবং 2021 সালের জুলাই থেকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি যোগাযোগ ও ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের দায়িত্ব রয়েছেন। তিনি উড়িষ্যা থেকে রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে বক্সারের যুদ্ধ হয় কোন বছর? 1794 সালে, 1764 সালে? বক্সারের যুদ্ধ হয় কোন বছর? 1794, 1764, 1768, 1869? তা 1764 সালে, 1764 সালে 22শে ডিসেম্বর
বক্সারের যুদ্ধ 1764 সালে 22শে অক্টোবর সংগঠিত হয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলা অযোধ্যা ও মুঘল সম্রাটের সম্মিলিত বাহিনীর মধ্যে এই যুদ্ধ হয়, যাতে ইংরেজরা জয়লাভ করে। ব্রিটিশদের জয় এবং ভারতে ইংরেজ শাসনের ভিত্তি দৃঢ় হওয়া। ইংরেজরা জিতে গেছিল এটাতে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। ইন আদার ওয়ার্ডস শীর্ষক পুস্তকটির লেখক কে? অমিতাভ ঘোষ, কুণাল বসু, ঝুম্পা লাহিড়ী, কিরণ দেশাই। তা ঝুম্পা লাহিড়ী ইন আদার ওয়ার্ডস শীর্ষক পুস্তকটির লেখক। ইন আদার ওয়ার্ডস শীর্ষক আত্মজীবনীমূলক পুস্তকটির লেখক হলেন পুলিৎজার পুরস্কার বিজয়ী লেখিকা ঝুম্পা লাহিড়ী। এটি মূলত ইটালীয় ভাষায় লেখা মুন এবং এতে ইটালীয় ভাষায় শেখার প্রক্রিয়া এবং নতুন একটি ভাষার সাথে লেখকের সম্পর্কে অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কে গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে, এডওয়ার্ড জেনার, রবার্ট কচ, লুই পাস্তুর। তা গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। 1796 সালে 1796 সালে গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন। তিনি বিশ্বের প্রথম সফল টিকা হিসাবে এই ভ্যাকসিনটি তৈরি করেছিলেন, যা কাউপক্স ভাইরাসের মাধ্যমে মানুষের দেহে গুটি বসন্তের বিরুদ্ধে রোগ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তোলেন। আর এটা আবিষ্কারক এডওয়ার্ড জেনার, আবিষ্কর্তা হলেন এডওয়ার্ড জেনার। আর কত সালে আবিষ্কৃত করেন? 1796 সালে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কাকে ভূমধ্যসাগরের চাবি বলা হয়? জিব্রাল্টার প্রণালী, তুরস্ক, সুয়েজ খাল, ইজিপ্ট। তাহলে জিব্রাল্টার প্রণালীকে ভূমধ্যসাগরের চাবি বা ভূমধ্যসাগরের চাবিকাঠি বলা হয়। জিব্রাল্টার প্রণালী এটি আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরের মধ্যে একমাত্র সংযোগস্থল হওয়ার কৌশলগত বাণিজ্যিক কারণে এটিকে এই নামে অভিহিত করা হয়। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। নিম্নের কোন দেশটি বিমস্টেকের সদস্য নয়? বাংলাদেশ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া। তাহলে ইন্দোনেশিয়া এই দেশটির বিমস্টেকের সদস্য নয়। বিমস্টেকের সদস্য আছে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ভারত, মায়ানমার, থাইল্যান্ড। আর কি আর বিমস্টেক প্রতিষ্ঠা হয়েছিল 6 জুন 1997 সালে। বিমস্টেক প্রতিষ্ঠিত হয়েছিল। এর লক্ষ্য ছিল বঙ্গোপসাগর সংলগ্ন দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কোন দুই বিজ্ঞানী সর্বপ্রথম জীবদেহে হরমোনের উপস্থিতি লক্ষ্য করেন? স্টেফেন এবং ফ্রয়েড, ম্যালথাস এবং লিনিয়াস, বেলিস এবং স্টার্লিন, আলমার্স ও লিওপোল্ড। তাহলে বেলিস এবং স্টার্লিন প্রথম দুই বিজ্ঞানী জীবদেহে হরমোনের উপস্থিতি লক্ষ্য করেন 1953 সালে। 1953 সালে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলছে পাল বংশের
প্রতিষ্ঠাটাকে গোপাল, ধর্মপাল, রামপাল, প্রথম মহিপাল। তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। গোপালের পর তার পুত্র ধর্মপাল পাল বংশের সিংহাসনে বসেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। প্রথম ভারতীয় মহিলা যিনি এশিয়ান গেমসে সোনা জেতেন। মেরি কম, সানিয়া মির্জা, কন্নম মালেশ্বরী আর কমলজিৎ সান্ধু। তাহলে প্রথম ভারতীয় মহিলা যিনি এশিয়ান গেমসে সোনা জেতেন, তাহলে কমলজিৎ সান্ধু। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে লখনৌ চুক্তি সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1906 সালে, 1916 সালে, 1935 সালে, 1977 সালে। তাহলে 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস এবং অল ইন্ডিয়া মুসলিম লীগের মধ্যে এই ঐতিহাসিক চুক্তিটি 1916 সালের ডিসেম্বরে লখনৌতে অনুষ্ঠিত হয় এবং একটি যৌথ অধিবেশন স্বাক্ষরিত হয়, যা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন এবং হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে হয়েছিল। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলছে ভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিন্তু একই পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলি পরস্পরের কি? এখানে আইসো বল লিখে দাও। আইসো। তাহলে আইসো বার হবে। ভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিন্তু একই পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলি পরস্পরের আইসো বার। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? নবদ্বীপ, গৌড়, তাম্রলিপ্ত, কর্ণ সুবর্ণ। তাহলে শশাঙ্কর রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এটি বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত, যা বহরমপুরের কাছে রাঙ্গামাটি নামক স্থানে অবস্থিত। সপ্তম শতাব্দীতে শশাঙ্ক এখান থেকে তার গৌড় রাজ্য পরিচালনা করতেন। চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং তার ভ্রমণ কাহিনীতে একে কি এ লো এন নসু ফাল বলে উল্লেখ করেছেন। কর্ণ সুবর্ণ ছিল এক সময়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলছে ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়? বিহার সমভূমি অঞ্চল, পশ্চিমবঙ্গ মালভূমি অঞ্চল, তামিলনাড়ু উপকূল অঞ্চল, পশ্চিমঘাট পর্বতের উত্তরাংশ। তাহলে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। ল্যাটেরাইট মৃত্তিকা মূলত ভারতের উচ্চ তাপমাত্রা এবং প্রচুর বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে দেখা যায়, যেখানে তীব্র লিচিং প্রক্রিয়া ঘটে। এই মাটি প্রধানত কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এবং আসামের পাহাড়ি এলাকা ও দাক্ষিণাত্য মালভূমির উঁচু অংশে পাওয়া যায়। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলছে কত সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল? 1198, 1190, 1191, 1196। তাহলে 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধটি বর্তমান ভারতের হরিয়ানা রাজ্যের তারাউড়ির বা তরাইন এর কাছে চাহনামা বা চৌহান বংশের রাজা পৃথ্বীরাজ চৌহান এবং ঘুরির বংশের সুলতান মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল। এই যুদ্ধে রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেন এবং মোহাম্মদ ঘুরি পরাজিত হন। 1911 খ্রিস্টাব্দ মতান্তরে 14ই জানুয়ারি।
তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলছে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাটা কে? মহাদেব, গোবিন্দ রানাডে, আত্মারাম পান্ডুরাজ, দয়ানন্দ সরস্বতী, দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে আত্মারাম পান্ডুরস পান্ডু ছিলেন প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা ছিলেন 1867 সালে 31 মার্চ বর্তমান মুম্বাইতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠাটা হয়। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে বাংলায় কৌলিন্য প্রথা কে কে চালু করেন? গোপাল, ধর্মপাল, বল্লাল সেন, লক্ষণ সেন। তাহলে বাংলায় দ্বাদশ শতকে শতকে সেন বংশের রাজা বল্লাল সেন কৌলিন্য প্রথা চালু করেন। হিন্দু সমাজে সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং উচ্চ বর্ণের মধ্যে বংশগত পবিত্রতা বজায় রাখার উদ্দেশ্যে তিনি এই প্রথা প্রবর্তন করেন। সেন বংশ। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। রাজ্যপালের শপথ গ্রহণ কোন ধারায় বলা হয়েছে? 152, 153, 156, 159। তাহলে রাজ্যপালের শপথ গ্রহণ বলা হয়েছে 159 নাম্বার ধারাতে বলা হয়েছে রাজ্যপালের শপথ গ্রহণের কথা। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।